যে নির্বাচন, আমি আজকে ঐকমত্য কমিশনে এই কথাটা বলেছি যে ইলেকশন দেরিতে হলে এটা আমাদের দেশের জাতির জন্য ক্ষতিকর হবে, একটা ঝামেলা আমরা পড়ে যাব। দল হিসেবে ক্ষতিগ্রস্ততার যদি আমরা হিসাব করি তাহলে আমি বলবো যে এখানে ক্ষতিগ্রস্ত হবে তিনটা দল ফান্ডামেন্টালি বা সারিতে, বিএনপি, দেন এনসিপি অ্যান্ড দেন জামাত। কারণ এখনকার যে সরকার, যে ফর্মে আছে, এই সরকারে কিন্তু আপনার এই তিনটা দলের প্রাধান্য বেশি, শক্তিটা বেশি, প্রভাব বেশি। এবং আপনি যেটা বলেছেন কিছুটা আমি আপনার কথার সাথে একমত যে আমাদের দেশের মানুষের মনোভাব কিন্তু সবসময় অ্যান্টি এস্টাবলিশমেন্ট। তারা সবসময় মনে করে যে সরকারি দলের বিরুদ্ধেই তাদের, যেহেতু আমাদের এখানে অধিকার বঞ্চিত জাতি, আমাদের নানা অভাব অভিযোগ আছে, আমরা অভিযোগটা কার কাছে দেব? তো সবসময় যারা ক্ষমতাসীন থাকে আমরা সবসময় তাদের দিকে আঙুল তুলি যে আমরা তাদের কারণে অধিকার বঞ্চিত। তো এখন যদিও একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, কিন্তু ফিল্ড ফোর্স আকারে সবাই দেখছে যে প্রভাবশালী দল হচ্ছে বিএনপি, অ্যান্ড দেন জামাত, অ্যান্ড দেন এনসিপিকে তারা মনে করছে তারাও সরকারের প্রভাবিত একটা রাজনৈতিক দল। এই তিনটা দল ইলেকশন যখনই হবে আপনি দেখবেন যদি কোনো একটা পজিশনকে তারা মনে করে যে তারা এই দলগুলোর বিরুদ্ধে বা এই দলের বাইরের কোনো একটা মানে ফোর্স যদি এরকম মনে হয়, তাদের দিকে তাদের ভোটটা যাবে। যেটা আমরা কিছুটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেটা আমি দেখতে পাচ্ছি, এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অতীত ইতিহাসও তাই বলে যে তারা সবসময় এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে দাঁড়ায়। যার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু দেখবেন আপনি রাজনৈতিক তৎপরতাটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। একটা সরকারি দলের বাইরে অন্য কারো মতই প্রকাশ করতে দেওয়া হবে না, এটাকে চাপিয়ে রাখা হতো, কারণ ছাত্ররাই ছিল মূল। এবং ঠিকই ছাত্ররা যখন, যেটা সালাম ভাই বললেন যে এরা এতদিন কিছু করে নাই কেন, যখনই এরা করেছে, যখনই এরা দাঁড়িয়েছে, তখনই কিন্তু পরিবর্তনটা এসেছে। যখন দাঁড়ায় নাই, কেউ হয়তো নেগোসিয়েশন করেছে, কেউ হয়তো ভয়ে ছিল, কেউ হয়তো দূরে ছিল, যে কোনো কারণে হোক, প্রশ্ন হচ্ছে যখনই তারা দাঁড়িয়েছে তখনই কিন্তু বিজয়টা এসেছে। এবং আমি বিএনপির বহু নেতাদের কাছ থেকে এটা শুনেছি যে তারা বলেছে যে যে কোনো পরিবর্তনের জন্য ছাত্র এবং শ্রমিকরা সবচেয়ে ভূমিকা রাখে। যে কোনো কারণে হোক, বিএনপির হোক, জামাতের হোক বা অন্যান্যদের হোক, সবার কিন্তু ছাত্র সংগঠনটা একটা দুর্বল অবস্থানে পৌঁছে গিয়েছিল। প্রত্যেকটা ক্যাম্পাস থেকে কিন্তু ছাত্র দল, ছাত্র শিবির কিন্তু আউট হয়ে গিয়েছিল। এখন ছাত্র দল হয়তো গোপনে গিয়ে কাজ করতে পারে নাই, শিবির বা ছাত্র ইউনিয়ন বা এই ধরনের যারা খুব মানে রেজিমেন্টাল সংগঠন, তারা হয়তো নানা ধরনের কৌশল নিয়ে তারা নানাভাবে কাজ করেছে। সেটা আলাদা একটা কাজ, যে কার কি কৌশল হবে সেটা তো আর আমরা ঠিক করতে পারি না, পরিচয় লুকিয়ে বা যেভাবে হোক। এখন প্রশ্ন হচ্ছে যে সালাম ভাই যে কথাটা বললেন, আমি কিছুটা দ্বিমত করব। যে প্রথম কথা হচ্ছে যে বিএনপি এত বড় একটা পরিবর্তনের পরে প্রথমে যদি নির্বাচনের কথা না বলে তারা যদি সংস্কারের কথা বলতো, তাহলে এতদিনে আমরা সংস্কার নির্বাচন দুইটাই পেয়ে যেতাম। কিন্তু বিএনপি যখনই নির্বাচনের কথা বলেছে তখনই কিন্তু দেখা গেছে দুইটা মত তৈরি হয়েছে। অর্থাৎ একটা মত হচ্ছে আগে নির্বাচন চাই, আরেকটা মত হয়েছে আগে সংস্কার চাই। কিন্তু আমি এই প্রশ্নটা রাখলাম, আপনি কন্টিনিউ করেন। যারা সংস্কারের কথা বলেছেন তারা আসলে সংস্কারের ব্যাপারে কতটা আন্তরিক? সরকার বা যারা বলেছেন, নাকি তারা একটু সময় নেওয়ার জন্য, সময় ক্ষেপণের জন্য, বিলম্বিত নির্বাচন করে আসলে নিজেদের শক্তি সঞ্চয় করবার জন্য এই ন্যারেটিভগুলো বা রিটোরিকগুলো? আমি যদি ধরি সংস্কারের কথা কে বলেছে? সংস্কারের কথা তো বিএনপি বলেছে 31 দফা। না, বিএনপি তো বলেছে, কিন্তু আমি বলছি বিএনপির বাইরে পরে যখন সরকার যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না, এটা ছাড়া নির্বাচন হবে না, আমি ধরে নিলাম এটা যারা জোরের সঙ্গে বলেছে, আমি যুক্তির সাথে ধরে নিলাম তারা কতটা আন্তরিকতার সঙ্গে বলেছে। আপনাকে যুক্তির খাতিরে ধরে নিলাম যে ঠিক আছে, আপনার কথাই সত্য যে যারা সংস্কারের কথা বলছে তারা তো একটা বিলম্বিত প্রক্রিয়া যেতে চায়। তো ঠিক আছে, তাহলে বিএনপির কৌশলটা কি হবে? ঠিক আছে, তোমরা সংস্কার চাচ্ছ, ওকে, আমরা সংস্কার চাই, আগে সংস্কার করো, আসো বসো, সংস্কারটা শেষ করি। কারণ আপনি দেখবেন আমরা যে সংস্কার কমিশনে যে দীর্ঘ আলোচনা, সেই দীর্ঘ আলোচনার কোথায় এসে আমরা থেমে যাই, কোথায় এসে নোট অফ ডিসেন্ট পড়ছে। বিএনপি যদি সেটার সাথে একমত হয়ে যায়, যে সমস্ত আলোচনাগুলো হয়েছে, ধরুন আর্টিকেল 70 নিয়ে, তারপরে ধরেন প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিয়ে, বিভিন্ন আপনার এই পিআর হবে উচ্চকক্ষের নিয়ে যে আলোচনাগুলো হয়েছে, এগুলো যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর সাথে যদি বিএনপি একমত হয়ে যায় তাহলে তো সব হয়ে যেত এতদিনের সংস্কার। কিন্তু বিএনপিকে কেন বা এবি পার্টিকে কেন অন্যের সকল প্রস্তাবে একমত হতে হবে? খুবই সুন্দর কথা। প্রস্তাবগুলো তো এবি পার্টির অন্য না, প্রস্তাবগুলো এই যে এখানে একটা ভুল ধারণা তৈরি হয়, প্রস্তাবগুলো দিয়েছে কারা?
প্রস্তাবগুলো দিয়েছে ধরেন জাতীয় ঐকমত্য কমিশন, উনি এই প্রস্তাবগুলো পেয়েছেন কোথায়? উনি তো আপনি দেখবেন বিএনপির 31 দফায় কিন্তু প্রথম দফাতেই বলা হয়েছে সাংবিধানিক সংস্কার করা হবে। বিএনপির 31 দফাতেই বলা হয়েছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদ দেশের সাথে ক্ষমতার ভারসাম্য আনয়ন করা হবে। বিএনপির 31 দফাতেই বলা হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা। এখানে তো ঐকমত্য কমিশন নিজে থেকে কিছু তো বানিয়ে তৈরি করে এনে দেয় না। কথা হচ্ছে বিএনপির প্রস্তাবের মধ্যে স্পেসিফিকেশন ছিল না দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, কিভাবে হবে, কি হবে, এটা নাই, সেটাই এখানে এসেছে। তাহলে যেটাই এসেছে এটার সাথে আপনি একমত হলে, এখন আপনি হয়তো বলছেন যে আমি একমত, সব কথা একমত হইতে হবে কেন? এই কথাটা যদি আমিও বলি যে আপনার সব কথা আমার একমত হইতে হবে, তাহলে তো কেউ আমরা একমত হইতে পারবো না। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে যার যেটা, যেমন বিএনপির কাছে ইলেকশন গুরুত্বপূর্ণ, আমি বলবো যে আমার কাছে সংস্কার গুরুত্বপূর্ণ, হইতেই পারে, তাই না? কারণ আমি মনে করছি যে এই পদ্ধতির মধ্য দিয়ে যে পদ্ধতি আছে, এই পদ্ধতিতে তো বাংলাদেশ চলেছে, বাংলাদেশ এখানে তো ভালো কিছু করতে পারে নাই, আমরা কোনো সাফল্য তো পাইনি। ফলে আমি সংস্কারের মধ্য দিয়ে যেতে চাই, আমি ইলেকশন চাই, বাট সংস্কারের পরে। বিএনপি ইমিডিয়েট ইলেকশন চাই, বিএনপিও যদি বলতো ঠিক আছে সংস্কার করেন, তাড়াতাড়ি করে ইলেকশন দেন, ইলেকশনের ব্যাপারে তো সবাই একমত। এই জায়গাটায় বিএনপির অবশ্যই বড় দল, তাদের একটা বিরাট প্রসেস আছে। আমি বলবো কৌশলগত যে ত্রুটিটা, যেটার কারণে আজকে দেরি হয়েছে, বিএনপি যদি এই কৌশলটা নিত, সে ফর এক্সাম্পল ধরুন আমি খেলছি, আপনি খেলছেন, আপনি বলছেন যে আমি এই মাঠে খেলবো, আপনি বলছেন না না আমি এই মাঠে খেলবো না, আপনি যদি ভালো প্লেয়ার হন, আপনি যদি মনে করেন খেলায় আপনার, আপনি আচ্ছা ঠিক আছে তোমার মাঠেই খেলবো, চলো তোমার মাঠে খেলেই আমি জিতবো, তাহলে কিন্তু ওই মাঠ কোনটা নিব এটা নিয়ে এত সময় যেত না, একটা না একটা মাঠে খেলতে আমরা চলে যেতে পারতাম। বিএনপির এই সংস্কার চাই না, নির্বাচন চাই, সংস্কারের এই আলোচনাগুলোকে আমার কাছে মনে হয়েছে এই দীর্ঘসূত্রিতার পেছনে বিএনপির একটা দায় আছে। আপনি যেটা বলেছেন দায় আছে কিনা, সালাম ভাই বলছেন যে দায় নাই, আমি এক্ষেত্রে বলবো যে বিএনপির দায় আছে। আমার কনক্রিট প্রশ্ন যেটা, যে আপনি কি ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেখছেন কিনা? এই যে আপনার ঐকমত্য কমিশন, তার ঐকমত্যের ভিত্তি, জুলাই সনদের আইনি প্রক্রিয়া নিশ্চিত করা বা একটা আইনি সমস্যা সমাধান করা, এগুলো করে একটা নির্বাচন দেখেন কেন? এবং আমার আরো মৌলিক প্রশ্ন, আদৌ সেটা নির্বাচন হবে কিনা? হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হলে আমি খুব ভয়াবহ পরিস্থিতি দেখি, খুবই অশনি সংকেত দেখি। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে এবং যে কোনো রকমের একটা নির্বাচন হলেই হবে, এখানেই প্রশ্ন। বাট আমার কনসার্ন হচ্ছে ফেব্রুয়ারিতে যে প্রসেসে যে অবস্থায় আমরা আছি, এই অবস্থায় ফেব্রুয়ারিতে ইলেকশন হলে আরেকটা নতুন সংকটের জন্ম দিবে। একটা সংকট সমাধান হবে, আমরা একটা সরকার পাবো, কিন্তু একটা নতুন সংকটের জন্ম নেবে। যে সংকটটা হচ্ছে যেটা আমাদের এখন আমরা যতটুকু ইউনাইটেড আছি সেটাকে নষ্ট করবে এবং জাতিগতভাবে আমরা সংকটে পড়বো। কেন পড়বো আমি আপনাকে বলি। প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগও তো অনেকগুলো ইলেকশন করেছিল, 18তে করেছে, 14তে করেছে, 24-এ করেছে, সংকট তো সমাধান হয় নাই, দাবি তো রয়ে গেছে আমাদের। হ্যাঁ, আমরা হয়তো পারি না, আওয়ামী লীগ তো ধরেন ওয়ান সাইডেড আমরা করি না ইত্যাদি। এখন যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, দেখেন এই যে আমরা বারবার বলেছিলাম যে স্থানীয় ইলেকশনটা আগে করলে আমাদের লো ফলসগুলো বের হবে। আমরা যখন ডাকসু, চাকসু, রাকসু, জাকসু দেখতে পাচ্ছি সব, সেখানে আমরা দেখছি লো ফলসগুলো কোথায় হচ্ছে। লো ফলসগুলো এখানে হচ্ছে, সেখানে এক ধরনের কাদা ছোড়াছড়ি হচ্ছে, যে সেখানে এক ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ হচ্ছে, ভোট কারচুপির অভিযোগ এসেছে নানাভাবে, অর্থাৎ ফলাফল মেনে না নেওয়ার একটা সংস্কৃতি এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইটা তো একটা ছোট্ট অতি ক্ষুদ্র একটা নির্বাচন, মাত্র 20-24 হাজার ভোটার, 30 হাজার ভোটারের মধ্যে ইলেকশন। এখানে তো লক্ষ লক্ষ কোটি কোটি লোকের ইলেকশন। সেই জায়গায় যদি আমার এই মেনে না নেওয়ার সংস্কৃতি যদি আমরা কন্টিনিউ থাকে এবং ইলেকশন চালু হওয়ার পর থেকে যদি আমরা কেউ কুইট করি, যেমন আমি এখনো শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ছাত্র সংসদে অনেকে কুইট করার কথা চিন্তা করছেন, তাহলে ইলেকশন ফেব্রুয়ারিতে হবে, কিন্তু আদৌ কি সেই ইলেকশনটা আমাদের সমাধানমূলক হবে? ফেব্রুয়ারি ইলেকশনের ব্যাপারে আমরা প্রফেসর ইউনূসকে খুব ডিটারমাইন্ড দেখতে পাচ্ছি, কারণ রিয়েলি মনে হচ্ছে যে এই সরকার এখন ইলেকশন করে দিয়ে কোনো মতে উনি হস্তান্তর করতে চান। ওয়েল, কোনো অসুবিধা নাই। সরকার কি নিরপেক্ষ? সরকার কম্পারেটিভলি আমি নিরপেক্ষ বলবো এই জন্য, কারণ সরকার কিভাবে বলেন নিরপেক্ষ? আপনি বলেছেন যে এই সরকারের মধ্যে বিএনপির প্রভাব আছে, জামাতের প্রভাব আছে, এনসিপির প্রভাব আছে, কেউ কেউ মনে করেন এনসিপির উপদেষ্টা, মানে এনসিপি নেতা বা প্রভাবশালীরা উপদেষ্টা পরিষদে আছে। আপনি কিভাবে নিরপেক্ষ মনে করেন আপনার জন্য বা অন্য দলের জন্য? না, আমি নিরপেক্ষ এই ধরনের বলি যখন দেখি যে ওনার বহুপাক্ষিক অবস্থান আছে। ঠিক আছে, যেমন আপনি দেখবেন যে সরকারকে অনেক সময় বলা হয়
যে তারা যেমন 2-3টা পজিশন আছে যেখানে আমরা দেখবো যে সরকার বিএনপির পজিশনটাকে ফাইনালি অ্যাকসেপ্ট করে নিয়েছেন। যেমন রিগার্ডিং দি রাষ্ট্রপতির ইস্যুতে একটা সিরিয়াস পজিশন রেজড হয়েছিল, সেখানে সরকারও একটা পজিশন নিয়েছিল, যেখানে সরকারের আইন উপদেষ্টা বলেছেন যে এই রাষ্ট্রপতি এই কথার পরে ওনার আর বৈধতা নাই। সেখানে দেখা গেল যে সবাই রাষ্ট্রপতির এক ধরনের অপসারণ চেয়েছে, কিন্তু বিএনপি একটা পজিশন নিয়েছে, ফলে বিএনপিটাকে সরকার গ্রহণ করেছে। আবার আমরা দেখি যে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে আমরা দেখছি যে বিএনপি পন্থী লোকদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে, প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আচ্ছা, আমরা অন্যপন্থী লোক পাবো কোথায়? বিএনপি পন্থী লোক, জামাতপন্থী লোক, এরাই তো দীর্ঘ সময় ধরে বঞ্চিত ছিল, এরাই তো নানাভাবে আসবে। তো এখন আমি যদি এটাকে বায়াসনেস ধরি, তাহলে এটাকে আমি বলতে পারবো বায়াসনেস। আবার আমি যদি বলি যে না, এরা দীর্ঘদিন ধরে মানে বঞ্চিত ছিল, অবহেলিত ছিল, এদের যোগ্যতাকে মূল্যায়ন করা হয় না, তাহলে আমি এখানে বায়াসনেস দেখি না। আমি এইটাকে একটা কূটতর্ক মনে করি। কারণ সরকারকে আপনি সব ধরনের প্রভাব আপনি এখানে পাবেন, কারণ উপদেষ্টা পরিষদ যখন গঠিত হয় তখন সেখানে বিএনপির পরামর্শ ছিল, বিএনপির পরামর্শের আলোকেই লোকদেরকে কিছু কিছু লোককে সেখানে অ্যাকোমোডেট করা হয়েছে। আবার ছাত্ররা যারা অংশগ্রহণ করেছে তাদের একটা এনসিপি কেন্দ্রিক তাদের একটা মনোভাব আছে, এতে কোনো সমস্যা নাই। তো এই জায়গায় আবার বিভিন্ন জায়গায় নিয়োগের ক্ষেত্রে বিএনপি অভিযোগ দেয় যে জামাতের লোকদের নিয়োগ হচ্ছে, জামাতের একটা প্রভাব সরকারের উপর আছে। আমি যেটা মনে করি, এই ধরনের একটা এক্সট্রাঅর্ডিনারি গভর্নমেন্টে এই ধরনের সমস্যা থাকতে পারে, বাট আমার কথা হচ্ছে সরকার নীতিগতভাবে কারো পারপাস সার্ভ করছে কিনা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি এখনো মনে করি না যে সেটা করছে না, বাট আপনি মনে করেন যে নির্বাচনটা হচ্ছে, আবার একই সঙ্গে আপনি নির্বাচন নিয়ে সংশয়, নির্বাচন হতে হবে ফেব্রুয়ারিতে। সংকট যেগুলো আছে, কেন সংশয়ের কথা বলছি, সংশয়গুলো যদি দূর করতে পারি তাহলে ইলেকশনটা ভালো হতে পারে, এটা আমার মানে কনসার্ন। আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। যে প্রথম কথা হচ্ছে যে আমরা কি দেখতে পাচ্ছি, যেমন বিএনপি বলছে যে আমরা কোনো দল নিষিদ্ধের পক্ষে না, কিন্তু যখনই কোনো মিছিল হয় আওয়ামী লীগের, আপনি দেখেন ওই মিছিলের উপরে কারা অ্যাটাক করছে, বেসিক্যালি দেখবেন বিএনপি এবং জামাতের লোকেরাই প্রধান, কোথাও কোথাও হতে এনসিপি বা এটা হতে পারে, বা জনগণের নামে বিভিন্ন জন যাচ্ছে। তাহলে এবং এটা আবার ক্রেডিট হচ্ছে যে আমরাই প্রথম প্রতিরোধ করেছি। তাহলে আপনি একটা লোকের অধিকার চান আবার প্রতিরোধও করছেন, তাহলে এটা কিন্তু কন্ট্রাডিক্টরি। সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই ধরনের ফ্যাসিস্ট দলগুলোর যারা আমাদের রাজনৈতিক অধিকার হরণ করেছে, সাময়িকভাবে তাদের অধিকার সাসপেন্ডেড থাকতে পারে, আমরা এটার পক্ষে। এবং এই সাসপেনশন কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছে, এবং আমরা জাতীয় পার্টির সাসপেনশনের পক্ষে। কারণ দেখেন, আপনি জাতীয় পার্টিকে ঐকমত্য কমিশনে ডাকছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা তো এক্সিকিউটিভ অর্ডারে হচ্ছে। হ্যাঁ, এই বিতর্কটা আমি তুলছি। এখন এই সাসপেনশনটা কি এক্সিকিউটিভ অর্ডারে হবে না লিগ্যাল প্রসিডিওরের মধ্যে হবে? আচ্ছা, লিগ্যাল প্রসিডিওর তো একটা সময় আছে, একটা সিস্টেম আছে, তার বিরুদ্ধে মামলা করতে হবে, সাক্ষ্য প্রমাণ লাগবে, দেন তাকে করবেন। তো এই ইন্টারিম সময়ে তার বিরুদ্ধে ব্যবস্থা কি হবে? আমি জাস্ট প্র্যাকটিক্যাল উদাহরণ বলছি আপনাকে। আজকে ধরেন আমাদের যে জাতীয় ঐকমত্য কমিশনের ডিসকাশন করছি আমরা রাষ্ট্রের বিভিন্ন ইস্যু নিয়ে, সেখানে জাতীয় পার্টিকে কিন্তু প্রথম দিকে ইনক্লুড করা হয়েছিল, সকল দল আপত্তি করেছে, না জাতীয় পার্টি এখানে ইনক্লুড থাকতে পারবে না, জাতীয় পার্টি ইনক্লুড থাকলে আমরা এই আলোচনায় থাকবো না। ইভেন ইলেকশন কমিশনও কিন্তু কোনো কনসালটেশনে জাতীয় পার্টিকে ডাকছে না, জাতীয় পার্টি তারপরে যারা ওয়ার্কার্স পার্টি 14 দল তাদেরকে ডাকছে না। কেন ডাকছে না? আইন যদি তোলেন, যেটা সালাম ভাই বলছেন, সালাম ভাই খুব আইনের কথা বলছেন সত্য, কিন্তু কালকে ডাকলে সালাম ভাই প্রথম অপোজ করবেন যে আমরা এই সমস্ত ফেসিবাদীদের সাথে বসবো না। তাহলে এখানে এইটাকে মেনশন করতে হবে যে আপনি একদিকে আইনের কথা বলছেন, আরেকদিকে পাবলিক অ্যাসপিরেশন। যেমন তারা এখন আওয়ামী লীগের কোনো বৈধ নেতাকে তো আপনি পাবেন, আপনি যে ডাকবেন তাকে মিটিংয়ে, কাকে ডাকবেন? তারা তো সেটা তো তার সমস্যা, ঠিক আছে, কিন্তু আপনি তো আপনার জায়গাটা ওপেন রাখবেন। আমি সেই প্রশ্নটা তুলছি। একটা ধরেন আপনি বললেন আওয়ামী লীগের নির্বাচন করতে কোনো বাধা নেই, আমি বলছি বাংলাদেশ কোনো বাধা থাকলো না, আওয়ামী লীগ প্রার্থী দিতে পারলো না, আসলো না, বর্জন করলো বা আসলো, সেটা তার ব্যাপার। কিন্তু আওয়ামী লীগের যখন বাধা দিবেন তখন কিন্তু এইভাবেই এটা আমার প্রশ্নটা সেখানে, আপনি যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে বৈধ দল হিসেবে স্বীকার করবেন, রেজিস্টার্ড দল হিসেবে স্বীকার করবেন, তাহলে তাকে ঐকমত্য কমিশনে ডাকতে হবে, তাহলে তাকে ইলেকশন কমিশন কনসালটেশনে ডাকতে হবে এজ এ পার্টি হিসেবে। আপনি যেহেতু ডাকছেন না, ডাকতে পারছেন না, ডাকলে একটা রিপারকেশন হচ্ছে। সো কেন আপনি তাকে একটা আইনি প্রক্রিয়ার মধ্যে ফেলছেন না? সেই এক্সিকিউটিভ অর্ডারও তো একটা আইনগত প্রক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে, আমরা বলেছি যে এদের বিরুদ্ধে মামলা করেন, এদের বিরুদ্ধে স্পেসিফিক
অভিযোগ দেন দল হিসেবে। কিন্তু এখন সরকার যেটা করেছে, মুজিবুর রহমান মঞ্জু, আমি বলি ইতিহাসে, মানে আপনি তো রাজনীতি করেন, মিস্টার আব্দুল সালাম তো দীর্ঘকাল ধরে রাজনীতি করেন, রাজনীতিতে কখন কি পরিবর্তন হয় কেউ জানে না। আজকে জনগণের কাছে যে দলটি সবচেয়ে প্রিয়, কালকে সেই দলটি, রাজনৈতিক দলটি জনগণের কাছে সবচেয়ে ধিকৃত রাজনৈতিক দল হতে পারে। আমরা যদি সাউথ আফ্রিকার উদাহরণ বা অন্যান্য দেশে অনেক দেশের উদাহরণ টানি, তাহলে তারা যেভাবে বিষয়গুলোকে ডিল করেছে সেভাবে না করে যদি আপনি একই প্রক্রিয়া করেন, আগামী দিনে কোনো দিন যদি কোনো কারণে আওয়ামী লীগ ব্যাক করতে পারে, আওয়ামী লীগ এসে তখন আবার জামাত বিএনপি আপনাকে, আমি আপনার কথার সাথে পূর্ণ একমত। আমি আপনাকে যেটা বলি সেটা হচ্ছে একটা সিস্টেমের মধ্যে ঢুকতে হবে। আমি আপনাকে বলি, আপনাকে কোনো না কোনো একটা ভ্যালিড অ্যাকসেপ্টেবল সিস্টেমে যেতে হবে। এখন আমি সমস্যা কি দেখছি? আমি দেখছি আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা ওয়ার্কার্স পার্টি এর একটা ভ্যালিড পলিটিক্যাল পার্টি, আর আমি দেখছি তাদের বিরুদ্ধে জনরোষ আছে এবং জনরোষের মধ্য দিয়ে তারা ক্ষমতাচ্যুত হয়েছে, তারা পালিয়ে গেছে, তারা কোনো অফিস নাই, তাদের অফিস ইভেন এই যে জাতীয় পার্টির অফিসে পর্যন্ত এখন খুলতে দিচ্ছে না বা জনগণের নানা ধরনের রোষের শিকার হচ্ছে। তাহলে আপনাকে এখন একটা সমাধান কি করতে হবে? আপনাকে হয় তাদের সিকিউরিটি অ্যাসিওর করতে হবে যে নো, অথবা তাদেরকে কোনো না কোনো একটা আইনি জায়গায় আপনাকে বলতে হবে যে না, তাদের কার্যক্রম যেটা সরকার করেছে আওয়ামী লীগের ব্যাপারে, যে একটা 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 ইন্টারিম পিরিয়ড পর্যন্ত তাদের প্রসিড, যেমন আমরা যেমন করি না, যেমন আমরা যে আমাদের ইতিহাস থেকে একটু দেখি 1990-তে কি হয়েছে। এরশাদের অভ্যুত্থানের মধ্য দিয়ে 91 ইলেকশন হলো, ইলেকশনে জাতীয় পার্টি পার্টিসিপেট করলো, কিন্তু প্র্যাকটিক্যালি তারা লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বোঝায় সেটা, তাদের অধিকাংশ নেতা জেলে ছিলেন, তাদেরকে অন্য রাজনৈতিক দলগুলোর মতো টেলিভিশনে বক্তৃতা দিতে দেওয়া হলো না, সবই করা হলো, তারা সেখান থেকে ইলেকশন করে 35 সিট। আমি যেটা বলছি, যেটা এই যে জিনিসটা জামাতের সাথে আওয়ামী লীগ করেছে, জামাতকে সে কিন্তু লাস্টে এসে নিষিদ্ধ করেছে একটা অন্যায় মধ্য দিয়ে, কিন্তু সারা বছর সে জামাতকে নিষিদ্ধ করে রেখেছে, মিছিল করতে দেয় নাই, মিটিং করতে দেয় নাই, ইভেন বিএনপিকেও করতে দেয় নাই। লাস্টের দিকে বিএনপিকেও সে একটা নিষিদ্ধ দলের মতো আচরণ করেছে। ঠিক সেমটা না করার পক্ষে আমরা বলছি, আপনি তাকে এক্সিকিউটিভ অর্ডারের বিপক্ষে ছিলাম আমরা, সরকার যদিও বলছে তারা এক্সিকিউটিভ অর্ডার করে নাই, তারা আইনটাকে সংশোধন করেছে, যে আমাদের যেই মানে আইসিটি অ্যাক্ট আছে সেখানে বলেছে যেই দলের বিরুদ্ধে একটা বিচার চলবে, বিচার চলাকালীন সময় সেই দলটার কার্যক্রম নিষিদ্ধ থাকবে। দলের বিরুদ্ধে কোনো বিচার না চলছে না, না দলের বিরুদ্ধে তারা বলেছে, যেহেতু দলের প্রধান, যেহেতু তাদের দলের প্রধানের বিরুদ্ধে চলছে, ইন্ডিভিজুয়াল দলের প্রধানের বিরুদ্ধে বিচার আর দলের বিরুদ্ধে বিচার তো এক নয়। আমি আপনাকে বলছি সেই প্রশ্ন তোলা যায়, কিন্তু আমি যেটা বলছি, আমি কিন্তু বারবার বলছি যে এখানে কিন্তু যেটা আওয়ামী লীগ করেছে, নিষিদ্ধ না করে নিষিদ্ধের মতো ব্যবহার করেছে, এই সরকার সেটা যাতে না করে, সে নিষিদ্ধ করেই নিষিদ্ধের মতো ব্যবহার করুক। আওয়ামী লীগ বৈধ, জাতীয় পার্টি বৈধ, কিন্তু জাতীয় পার্টির অফিসে আপনি আগুন লাগাই দিবেন, পোড়াই দিবেন, এরপর অ্যাকশন নেবেন না, তাহলে তো আরো খারাপ সেটা। সেই জন্য বলছি, কোনো না কোনো ফরম্যাটে এসে আপনি যেই, আপনার তো একটা যুক্তি তো আছে নিশ্চয়ই, আপনি কেন তাকে ঐক্যমত্য কমিশন ডাকছেন না? আপনি যে কোনো একটা যুক্তি তো আছে, যে কোনো কারণে তাকে আপনি ইলেকশন কমিশন কনসালটেশনে ডাকছেন না, সেই যুক্তিতে আপনি তার কার্যক্রমটা স্থগিত রাখেন। স্থগিত রাখলে দুইটা কাজ হবে, সেটা হচ্ছে এই যে ধরেন এখন আওয়ামী লীগের লোকেরা মিছিল করছে, মানুষ গিয়ে অ্যাটাক করছে, তো মানুষ যুক্তিটা পাচ্ছে কোথায়? সে একটা অবৈধ দল, ঠিক আছে, মানুষ তাকে করতে পারছে। এখন আপনি যখন তাকে বৈধ দলও দিবেন, আবার মানুষ অ্যাটাক করলে তাকে সেফও করবেন না, তাহলে তো আর সরকার আর থাকে না। সেই জায়গা থেকে আমরা বলছি এই অহেতুক বিতর্কতে আমরা না গিয়ে আমরা বলছি একটা আইনি কার্যক্রম কাঠামোর মধ্যে আপনি আনেন। জাতীয় পার্টি বলেন, ওয়ার্কার্স পার্টি বলেন, যারাই বলেন, যাদের বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা নস্যাৎ করার সুস্পষ্ট অভিযোগ আছে, তাদেরকে কোনো না কোনো আইনি কাঠামোতে এনে তাদের কার্যক্রমটা নিষিদ্ধ রাখেন। আমরা একজন মানুষকে বিরুদ্ধে যখন অভিযোগ উঠে তাকে গ্রেফতার করি না, তার 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 বেসিক রাইটস, তার ফান্ডামেন্টাল রাইটস তো কিছু সময়ের জন্য হলেও সাসপেন্ডেড থাকে। এমনও বহু ঘটনা, হয়তো অজস্র ঘটনা আছে, সে দোষী না, কিন্তু তাকে 2 মাস জেল খেটেছে, 3 মাসে ডিটেইন থাকতে হয়েছে। সো আমরা বলছি যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ অন্যান্য দল যতগুলো আছে, এদেরকে আপনি ওই আইনের একটা প্রসেসের মধ্যে ফেলেন, যে যেহেতু এদের ব্যাপারে জনরোষ আছে, এদেরকে একটা, এদের নেতাদের বিচার হচ্ছে, দলের বিরুদ্ধে একটা বিচারের ব্যাপার আছে, সুতরাং এই আইনি বাধ্যবাধকতা থেকে আমাদের দেশে পুলিশ ওই যে কিছুদিনের জন্য বিভিন্ন জায়গায় সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে না, করে তো, আমাদের এখানে শান্তি শৃঙ্খলা আশঙ্কার ভয় করে তো, এইটাকে আপনি অনেক সময় আসলে সরকারের স্বার্থে করে, অধিকাংশ সময় আমি আপনাকে বলছি এক্সিকিউটিভ অর্ডার যেটাকে আপনি বলছেন, এটাও তো একটা আইনের মাধ্যমে তো করে।
একটা যে অর্ডার দেন, এটা তো কোনো আইনের কাঠামোর মধ্যে দিয়ে তো আপনি পান। ইয়েস অর নো, সুতরাং সেভাবে দেখলে সরকারের সকল কার্যক্রমই সকল সময় বৈধ। হ্যাঁ, আমি সেটা বলছি, সেভাবে দেখলে কোন সরকার কোনো অবৈধ কাজ করে না। ইন্টারিম টাইমটার ব্যাপারে বলছি যে আপনাকে ট্রান্সপারেন্ট থাকার জন্য, আওয়ামী লীগের মতো যাতে না করেন। বিএনপি বৈধ দল, জামাত বৈধ দল, শিবির বৈধ দল, কিন্তু আপনি শিবির পাইছেন ধরছেন, অ্যারেস্ট করছেন, জামাত পাইছেন ধরছেন, অ্যারেস্ট করছেন, বিএনপির মিটিং হচ্ছে যাই বলছেন সরকার পতনে, শিবিরের পায়ে গুলি করেছেন ক্রমাগত করেছেন, আপনি বিএনপির মিটিং থেকে বলছেন, বা জামাতের কোন একটা ঘরের মিটিং থেকে ধরে বলছেন এরা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে। এই আনহোলি অ্যান্ড ব্যাড প্র্যাকটিসটা না করে আপনি তাকে ভাই নিষিদ্ধ করেন, কোনো না কোনোভাবে আইনি প্রক্রিয়া তাকে বলেন যে তোমার কার্যক্রম সাসপেন্ডেড, তাহলে দেখা যাবে যে তারও হচ্ছে না। এখন দেখেন কি হচ্ছে, শেখ হাসিনা ওখান থেকে অনবরত বলবে তোমরা মিছিল করো, ঠিক আছে, এখন কিন্তু লোকেরা মিছিল করবে না। কেন করবে না? সে বলবে যে আমার তো নিষিদ্ধ আছে, আমি এখন মিটিং করতে গেলে আমাকে আইন ভাঙতে হবে এবং আমি একটা আইনি বাধ্যবাধকতা পড়বো। আচ্ছা, এই আইনি বাধ্যবাধকতার আগে অন দ্য আদার হ্যান্ড যার পলিটিক্স থাকে, যার সংগঠন থাকে এবং যার কিছুটা রুট থাকে, সে কিন্তু আপনি নিষিদ্ধ করলে আরো ভয়ঙ্কর হয়। কিন্তু আমি মুদ্রা কথা আমি আপনাকে বললি জিল্লু ভাই, আব্দুল সালামের আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করার অভিজ্ঞতা আছে। নিষিদ্ধ করে রাজনীতিকে কখনো থামানো যায় না, কোনো কিছু করা যায় না। আওয়ামী লীগ বাংলাদেশে যে অপকর্মটা করে গেছে নৈতিকভাবে, আমি মনে করি যে আওয়ামী লীগকে শুধু আইনগতভাবে না, আওয়ামী লীগকে আমাদেরকে সাংস্কৃতিকভাবে নিষিদ্ধ করতে হবে। কারণ কালচারালি এই ধরনের দল, নিষিদ্ধ করা বলবেন না, ফাইট করতে হবে। মানে আমি নিষিদ্ধ শব্দটার আরো ইলেবোরেট পজিশনে বলছি যে মানুষের হৃদয় থেকে যাতে আওয়ামী লীগকে চাপিয়ে দিবেন না, কালচারালি, ইডিওলজিক্যালি, পলিটিক্যালি ফাইট করে তাকে এলিমিনেট করবেন। কোনটা কালচারালি এলিমিনেট করার কথাই বলছি, যে কালচারালি আওয়ামী লীগকে আমাদেরকে এই জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে যে এই ধরনের ফেসিস যাতে আমরা কেউ না হই, কাউকে আমরা যাতে হইতে না দিই, এইটাকে কালচারালি আমাদের এস্টাবলিশ করতে হবে। ওইটা বেশি এফেক্টিভ দেন লিগ্যাল অর। না, যে কথাটা তুলেছেন খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে যে এই সরকারের পতনটা যদি একটা নির্বাচনের মধ্যে দিয়ে হতো, যেটা আমাদের আছে, এক সরকারের পরিবর্তন হয় নির্বাচনের মধ্যে দিয়ে, তাহলে আমরা একটা নির্বাচনের মধ্যে দিয়ে সমাধান করতে পারতাম। যেহেতু নির্বাচনের মধ্য দিয়ে হয় নাই, আপনি যেটা প্রশ্ন তুলেছেন, এই প্রশ্ন তোলাই যায় যে জনগণ আমি বাংলাদেশের ইতিহাস থেকে উদাহরণ দিয়েছি, জনগণ যদি আপনি বলেন যে রাস্তায় যারা নেমে এসেছিল তারা তো কেউ বলে না যে নির্বাচন চাই, কেউ বলে না যে সংস্কার চাই, কেউ বলে না যে কোটা, কিন্তু এই সরকারের সময় তো 300টার মতো আন্দোলন হয়েছে নানা দাবি নিয়ে, তারাও তো জনগণ, তাদেরও তো বক্তব্য ছিল। তা সে কি নির্বাচন চেয়েছে? না, তার বৈষম্যের অবসান চেয়েছে। তাহলে আমরা যদি দেখি যে আমরা এখন সবাই যদি জনগণের কথা বলি, আমি যদি বলি যে জনগণ নির্বাচন চায়, আমি যদি বলি জনগণ সংস্কার চায়, আমি যদি বলেন জনগণ আমাকে 5 বছরের জন্য চায়, তাহলে জনগণ কি চায়? আমাকে তো জনগণের কাছে যেতে হবে। সেই চাওয়াটা কি একটা সাধারণ নির্বাচন, সেটা কি একটা স্থানীয় সরকার নির্বাচন, না সেটা একটা গণভোট? সবগুলোই তো নির্বাচন। এখন সমস্যা হচ্ছে যখন গণভোটের কথা বলছেন তখন আবার একটা পক্ষ রাজি হচ্ছে না, যারা বলছেন যে জনগণের কাছে যাই। তো জনগণের কাছে আপনি গণভোট নিয়ে যান, জনগণ কি চায়? সংস্কার আগে চায় না নির্বাচন চায়? আমরা তো এটা তো রাজি আছি যেটা চান। এখন যখন আপনি চান যে একটা জাতীয় নির্বাচন, তখন আবার কেউ বলছে যে না, আমরা এই ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে জাতীয় নির্বাচন চাই না, কারণ এই ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে নির্বাচন আসলে আবার একটা ফ্যাসিবাদ আসবে। সেই ফ্রেমওয়ার্কে যেই ক্ষমতায় আসুক, আপনি তো দেখেছেন ছাত্ররা দায়িত্ব নিয়েছে না, ছাত্রদের ইমেজ কি বেড়েছে না কমেছে? এই ফ্রেমওয়ার্কের মধ্যে গেলে হবেই। সবাই বলে বিএনপি চাঁদাবাজি করেছে, সন্ত্রাস করেছে। আরে ভাই, বিএনপির জায়গায় আমি থাকলে আমার বিরুদ্ধে একই অভিযোগ আসতো, কারণ এই ফ্রেমওয়ার্কের মধ্যে আপনি চাঁদাবাজ হতে বাধ্য। আপনি যদি, যেহেতু ঘাটে ঘাটে চাঁদাবাজির জায়গা আওয়ামী লীগ পালিয়ে গেছে, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা ফিল করবে কে? যার ক্ষমতা আছে সেই তো করবে। এই ক্ষমতা যদি আজকে এনসিপির থাকে, এনসিপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠবে। এটা যদি এবি পার্টি থাকে, এবি পার্টির বিরুদ্ধে উঠবে। এটা বিএনপি করেছে বলে বিএনপির বিরুদ্ধে উঠেছে। প্রশ্ন হচ্ছে, আপনি ওই সিস্টেমের মধ্যে যদি একটা ইলেকশন করে থাকেন, তাহলে আপনি জাস্ট আওয়ামী লীগকে রিপ্লেস করলেন বিএনপি দিয়ে। আর আপনি যদি সংস্কার করে রিপ্লেস করেন, যেমন আমরা যেটা এখন করেছি যে 5-10 বছরের বেশি থাকবে না, যেমন আমরা বলেছি যে প্রেসিডেন্ট নিয়োগগুলো কমিটির মধ্যে দিয়ে হবে, আপনি দেখবেন এটা একটা ডিফারেন্ট সিনারিও আপনি পাবেন। আপনি আগের মতো বিএনপি চাইলেও ফ্যাসিবাদ হইতে পারবে না, তাকে একটু সময় নিতে হবে। সেই জন্যই এই সংস্কারটার ব্যাপার আমি তো এটাতে রাজি আছি যে জনগণের কাছে যান, জনগণকে এখনই নির্বাচন না চায় না সংস্কার করে নির্বাচন, আপনি গণভোট দেন, তাহলে আপনি জনগণের রায়টা পেয়ে যাবেন। আপনি যদি জনগণের কাছে জানতে চান যে জনগণ ঠিক আছে, আপনারা বলেন যে আপনারা কি চান, আপনারা কি এই আন্দোলন শুধু হাসিনার পরিবর্তনের জন্য চেয়েছেন, একটা ইলেকশনের জন্য চেয়েছেন, না দেশটা বদলে যাক চেয়েছেন, দেন না গণভোট, তাহলে তো মানুষ বলবে।
সুতরাং এইটা যখন আপনি আবার নিতে চাইবেন না, তখনই তো প্রশ্নটা আসবে আপনি আসলে জনগণের রায় চান কিনা। আপনি শুধু আপনার সুবিধার যেটা সেটাই রায় চান, তাহলে এই সুবিধার জন্য তো আরেকজনও চাইতে পারে। এই জন্যই বলছি যে আমাদের মধ্যে একটা সমঝোতামূলক জায়গা লাগবে, যে ভাই সংস্কারও একটা মানুষের চাওয়া আছে, নির্বাচনটাও চাওয়া আছে, দুটাকেই আমরা অ্যাকোমোডেট করতে পারি কিনা। ধন্যবাদ। দুটাকে অ্যাকোমোডেট করলে এই সমস্যাটা। আব্দুল সালাম, জাস্ট 1-1 মিনিট প্লিজ।